जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्मृत्वा प्रणमामि मुहुः। একটি 10-12 বছরের ছেলে ছাত্র চতুর্থ শ্রেণীতে পড়ে, মেট্রোপলিটন স্কুল বউবাজার শাখায়, বিদ্যাসাগর মশাইয়ের একটি ব্রাঞ্চ স্কুল, মেট্রোপলিটন স্কুল। দোতলার জানালায় সে ব্যাকুল দৃষ্টিতে স্কুলের গেটের দিকে চেয়ে আছে। তখনও ঘন্টা পড়েনি, ক্লাস আরম্ভ হয়নি। কেন সে এত ব্যাকুল হয়ে দাঁড়াতো, তার কারণ এক মোটামুটি দীর্ঘদেহী তেজোদৃপ্ত চেহারা, গৌরবর্ণ হেডমাস্টার মশাই ঢুকছেন। তার গায়ের পোশাকটি কালো আলপাকার কোট, গলায় সাদা চাদর, বাঁ হাতে একটি বই আর ডান হাতে একটি ছাতা। প্রতিদিন সে ওই হেডমাস্টার মশাইয়ের ঢোকার সময় ব্যাকুল আগ্রহে দেখতেন যে ওই ছেলেটি যে কখন আসবে। অমন তেজস্মান চক্ষু খুব কম দেখেছে ছেলেটি। তখনও তো সে মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র, কাজেই কোনোদিনই তার সে সৌভাগ্য হয়নি যে ওর ক্লাসটি, কেননা হেডমাস্টার মশাই চতুর্থ শ্রেণীর ছাত্রদের ক্লাস নিতেন না। সেই বালকটি তো জানতো না যে পরবর্তীকালে এই তেজোদৃপ্ত যুবক মানুষটিরই কাছে সে আশ্রয় লাভ করবে। নামটি তার হরিপদ চট্টোপাধ্যায়। সন্ন্যাস স্বামীজি তাকে দেন, তার নাম স্বামী বোধানন্দ। আজকে যে আমরা প্রথম চিঠি আলোচনা করব, এইটি নিবেদিতার স্বামী বোধানন্দকে লেখা অত্যন্ত ছোট্ট চিঠি। স্বামী বোধানন্দ, এদের একটা গ্রুপ ছিল। মেট্রোপলিটন স্কুল বা অন্য কোনো স্কুল হলেও তারা পরবর্তীকালে রিপন কলেজে, এখনকার নাম কি রিপন কলেজের? সুরেন্দ্রনাথ কলেজ, যেটি আপনার শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই একটু এগিয়ে বাঁদিকে, এই রিপন কলেজে একটি গোষ্ঠী তৈরি হয় এবং এই ছেলেটি প্রচণ্ড প্রভাবিত হয়। এই হরিপদ, তার দাদা খগেন্দ্রনাথ, আবার খুড়তুতো ভাই, কাকার বাসায় থেকে পড়তেন। এদের যে ছোট্ট সংগঠনটি, তারা সর্বদা শাস্ত্রচর্চা, ব্যায়াম আদি এবং সৎপ্রসঙ্গ আলোচনা করত। তৎকালীন যুগে এটাকে চর্চা বলা হতো। স্বামীজিও প্রায়ই বলতেন যে চর্চা, আয় একটু চর্চা করা যাক, মানে শাস্ত্র কথা, ব্যাখ্যা ইত্যাদি। এই অবস্থায় বেশ কয়েকজন, এই যে গোষ্ঠী, তারা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের ইতিহাসে বিরাট জায়গা করে নিয়েছেন। তাদের মধ্য থেকে প্রায় 6 জন, স্বামীজির 13 জন দীক্ষিত সন্ন্যাসী সন্তান, তাদের মধ্যে কয়েকজনকে আমরা বাদ দিচ্ছি, কেননা বিদেশেও তিনি সন্ন্যাস দিয়েছেন। যেমন ল্যান্সবার্গ, তাকে কৃপানন্দ
আর অভয়ানন্দ যে মহিলা, তাকে, এগুলোকে বাদ দিয়ে এখানে ভারতবর্ষে তার সাক্ষাৎ পার্ষদ সন্ন্যাসী স্বামীজির 13 জন। এই 13 জনের মধ্যে 6 জন হচ্ছে এই রিপন কলেজ গ্রুপ। এদের মধ্যে যদি বয়োজ্যেষ্ঠ হিসেবে দেখা যায় সুধীর চক্রবর্তী, স্বামী শুদ্ধানন্দ, পরবর্তীকালে মঠ মিশনের প্রেসিডেন্ট হন। তার ছোট ভাই সুশীল, স্বামী প্রকাশানন্দ, আপন ভাই, 2 ভাই সন্ন্যাস। তারপরে কালীকৃষ্ণ বসু, তিনি স্বামী বিরজানন্দ রূপে পরিচিত হন। তারপরে গোবিন্দ প্রসাদ শুকুল, এই রিপন কলেজ গ্রুপ, তিনি পরিচিত হন আত্মানন্দ রূপে। এইভাবে দেখা যায় যে স্বামীজির প্রায় অর্ধেক সংখ্যা তার সাক্ষাৎ সন্ন্যাসী, তারা সবাই এই রিপন কলেজ গ্রুপটি থেকে। প্রেরণাদাতা কে ছিলেন ওখানে, তারা কেউ কাউকে চিনতেন না। মাস্টারমশাই তখন রিপন কলেজেও অধ্যাপনা করেন। আর এই যে বালকটি 4র্থ শ্রেণীতে পড়ার সময় বউবাজার শাখার মেট্রোপলিটন স্কুল বিদ্যাসাগর মশাই স্থাপিত, যেটিতে দেখতেন এই হেডমাস্টার মশাই স্বয়ং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। কিন্তু এই কাজটিও হয়েছিল মাস্টার মশাই বিদ্যাসাগর মশাইকে অনুরোধ করেন এবং তাকে এই চাকরিতে নিযুক্ত করানো হন স্বামীজির। কিন্তু 3 থেকে 4 মাস ছিলেন তিনি। 85-এর মে মাস নাগাদ হয়, আর তারপরে কিছুদিন বাদে 4 মাসের পর তার চাকরি চলে যায়। সে আরেক গল্প। বিদ্যাসাগর মশাইয়ের জামাই তিনি অভিযোগ করলেন যে ছাত্রদের দিয়ে নরেন পড়াতে পারছেন না। আলটিমেটলি অভিভাবকদের দিয়ে একটা জয়েন্ট পিটিশন আনলেন স্বামীজির বিরুদ্ধে যে নরেন্দ্রনাথ দত্ত মানে মাস্টারি করাতে অদক্ষ, যিনি পরবর্তীকালে সমগ্র জগৎকে শিক্ষা দেবেন, দ্য মাস্টার টিচার, তাকে বলা হলো যে তিনি পড়াতে পারেন না। তো মাস্টারমশাই এই কথাটা নরেনকে কি করে বলবেন এ নিয়ে একটা ইতস্তত করতেন। শেষ পর্যন্ত যখন বললেন, নরেন্দ্রনাথ কোনো প্রকার উষ্মা প্রকাশ করলেন না, কোনো কৈফিয়ত দাবি করলেন না। তিনি শুধু একটি কথাই বললেন, আমি তো খুব যত্ন করে পড়াবার চেষ্টা করতাম, কি জানি কেন ছাত্ররা আমার পড়া পছন্দ করলো না, তাদের অভিভাবকরা লিখলেন না। নরেন্দ্রনাথ হয়তো এই পেছনকার ইতিহাসটা কোনোদিনই জানতেন না। আর বোধানন্দ স্বামী পরবর্তীকালে যখন গেলেন, স্বামী অভেদানন্দ নিউ ইয়র্ক থেকে ডেকে পাঠালেন সাহায্যকারী হিসেবে। তখন বেলুড় মঠ স্বামী বোধানন্দ এবং স্বামী পরমানন্দ, আরেকজন স্বামীজির সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্য, তাদের পাঠালেন। তারপরে অভেদানন্দ স্বামীর সঙ্গে কিঞ্চিত মতভেদ হওয়ার ফলে পিটসবার্গে ইনি প্রচার করেন বোধানন্দ। আবার অভেদানন্দ স্বামী যখন নাকি নিউ ইয়র্ক সেন্টারের দায়িত্ব ছেড়ে দেন, তখন আবার তাকে মঠ হেডকোয়ার্টার্স থেকে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির দায়িত্ব দেয়া হয়। মজাটি হচ্ছে এই যে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে তার আজীবন তিনি, মানে বাকি জীবনটি ওখানেই তার অধ্যক্ষ রূপে কাটে এবং প্রচারে
খুব অসাধারণ জীবন। তাকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনার জীবনের মূল ঘটনা কি, বলে খুব ছোট্ট করে বলতে গেলে তিনটে। কি? যে স্বামীজির মতো মহাপুরুষের আশ্রয় লাভ, 1 নম্বর। 2, ঠাকুরের দরবারে প্রবেশ অধিকার। আর 3 হচ্ছে যে সংসার থেকে অব্যাহতি। এই আমার জীবন। মহাপাণ্ডিত্য আছে যে এদের এই গ্রুপটি তখনকার ইয়েতে এরা প্রচারে বিরাট ভাবে করেছেন, কিছুটা ইউরোপেও গেছেন, ইউরোপেও প্রচার করেছেন। এই স্বামী বোধানন্দকে উনি বোধহয় 1950-এ ওর শরীর যায় একটা অপারেশন থিয়েটারে, ওটিতেই ওর শরীর যায়, প্রোস্ট্রেট গ্ল্যান্ড বোধহয় অপারেট করছিল, যথেষ্ট ভালো জায়গায়, রুজভেল্ট হসপিটাল, নিউ ইয়র্ক। কিন্তু ওই অবস্থাতেই তার শরীর যায়। যাই হোক, বোধানন্দ স্বামীকে নিবেদিতা একটি চিঠি, এরা খুব স্নেহ, মিসেস অলিবুল, নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড তিনজনেরই অতি প্রিয় ছিলেন এই দুজনই, স্বামী বোধানন্দ এবং স্বামী পরমানন্দ। প্রথম চিঠি আজকে, ক্রিসমাস ইভ 1910। চিঠিটি লিখছেন স্বামী বোধানন্দকে। চিঠিটি নিবেদিতা লিখছেন যখন নাকি তিনি মিসেস বুলের সেবারত। 24th ডিসেম্বর মানে ক্রিসমাস ইভ 1910, ম্যাডিসন, ব্রুকলিন, নিউ ইয়র্ক থেকে। প্রায় ঠিক 2টি লাইন আছে চিঠিতে। এই সেই 6 মাস পূর্বে আমি যে জুন মাসে কেদারনাথ এবং বদ্রীনারায়ণে তীর্থভ্রমণে গিয়েছিলাম, সেইখান থেকে এই প্রসাদ বার্চ গাছের একটু ছাল, মানে বার্চ বার্ক, বার্চের বাংলা ভূর্জপত্র, যার উপরে আগে লিপি লেখা হতো। এই বার্চ গাছের এই ছোট্ট ছালটি, স্কিনটা, আমি তোমাকে প্রসাদ হিসেবে পাঠাচ্ছি। সে জয়, জয়ধ্বনি দাও, আই উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার। মানে ডিসেম্বর তো ওইটা ক্রিসমাস ইভ ফর 1911। এই চিঠি ডিয়ার স্বামী দিয়ে শুরু, ইয়োর্স এটসেট্রা। আমরা দ্বিতীয় চিঠিতে প্রবেশ করব। আজকে 2টো চিঠি মাত্র বলবো। দ্বিতীয় চিঠিটি লেখা জোসেফিন ম্যাকলাউডকে 26th of December 1910, মানে ওই চিঠি লেখার ঠিক 2 দিন পরে লেখা। লিখছেন ওই একই জায়গা থেকে, ম্যাডিসন, ব্রুকলিন, নিউ ইয়র্ক। কিন্তু আমার একটু সন্দেহ আছে যে এই চিঠিটা হয়তো বা লেখা হতে পারে, চান্সেস আর ভেরি রেয়ার, কিন্তু হতেও পারে যে স্টুডিও হাউস 168 ব্র্যাটল স্ট্রিট, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, ওখানেও তো বাড়ি ওর, বেশিরভাগই ওখানে থাকতেন। এনিওয়ে, আজকে তোমার জন্মদিন। জোসেফিন ম্যাকলাউড 1858-এর 26th ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আজকে তোমার জন্মদিন। আমি আশা করি জন্মদিনটি অতি আনন্দে কেটেছে তোমার, এবং এও আশা করি there will be many more still happier
আরো আরো জন্মদিন তোমার আসুক এবং আরো আরো সুখী হও তুমি। এখানে অত্যন্ত অনুকূল পরিবেশে এবং তার ভক্তদের পরিবেশে, প্রকৃতই যারা স্বামীজিকে ভালোবাসেন তাদের সংস্পর্শে, মানে সিরি এবং আপনার তার মা এডিথ, আগের দিনই আমরা ক্লাসে এটা বোধহয় বলেছি যে এরা দুজনেই বিবেকানন্দের পরম অনুরাগী ছিলেন এবং অকপটভাবে তার যারা অনুরাগী, তার যারা ভক্ত, তাদেরও তারা আপনজন হিসেবে দেখতেন। এই সিরি, কেন বললাম এই চিঠিটা স্টুডিও হাউস থেকে লেখা, মানে কেমব্রিজ ম্যাসাচুসেটস থেকে, যে সিরি ওখানে আমরা আগের চিঠিতেও দেখেছি যে থেকে হার্ভার্ডে ল কলেজে পড়বে এবং তার মাও ওখানে থাকবেন। তার মার নাম এডিথ, ইনি মিসেস বুলের খুব অনুরাগিনী, বিশেষ করে স্বামীজির অনুরাগিনী, এবং প্রকৃতই মিসেস বুলকে ভালোবাসতেন। এই চিঠিটার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখবেন যে এত বড় মাপের মানুষ মিসেস অলি বুল, তার মহত্বের কোনো তুলনা নেই। স্বামীজি স্বয়ং তাকে মা ডেকেছেন, আমেরিকান মাদার অফ স্বামীজি, এবং তিনি শুধু শ্রী শ্রী মা বা মঠের জন্য করেছেন তা নয়, স্বামীজির জন্য তো করেইছেন। তার 1904 থেকে বোধহয় 1903 কি 4 থেকে শ্রী শ্রী মাকে নিয়মিত তার যতদিন তিনি বেঁচে ছিলেন উনি পাঠিয়েছেন মাসিক সাহায্য। এছাড়া এমন শারদানন্দ স্বামী ছাড়াও তার পরিবারকে পর্যন্ত সাহায্য করেছেন, স্বামীজির পরিবারকে সাহায্য করেছেন। তো শুধু তাই না, স্বামীজির ভাব প্রচার করার জন্য যতদূর সম্ভব সেগুলো করে দিয়েছেন। তো এই রকম মহান ব্যক্তির কেন সাইকিক ইনফ্লুয়েন্স বা একটা অদ্ভুতুরে কিছু, ভুতুরে ভাব, একটা আবেশ, একটা তুকতাক, একটা মন্ত্র তন্ত্র ইত্যাদি ব্যাপারে কি করে শেষ পর্যন্ত এর সঙ্গে জড়িয়ে পড়েন, এ প্রশ্ন আমাদের আসতে পারে। কিন্তু এ প্রশ্নের উত্তর খুব সহজ। দেখুন, আপনারা যদি ইতিহাসে পিছিয়ে যান, শ্রীরামকৃষ্ণর বাণী দেখুন, 83, 84 এগুলোতে কথা, রামকৃষ্ণ কথামৃততে এটি পরিষ্কার আছে যে স্বয়ং জজ সাহেবকে যখন সাক্ষ্য দিতে হয় তাকেও সাক্ষীর কাঠগড়ায় এসে দাঁড়াতে হয়। মায়ার জগতে ঈশ্বর যখন নররূপে লীলা করেন তখন তাকে মানুষের মতন আচরণ শুধু নয়, মানুষের মতন সব কিছু, সুখ দুঃখ, হাসি কান্না, আলো অন্ধকার, এটা তাকে মেনে নিতে হয়। এটাই নিয়ম। স্বামী ঠাকুর এক কথায় বললেন, আমরা অনেক সময় এই উদাহরণটি দেই এবং তাতে করে দেখানো হয় যে ঠাকুর তার স্বস্থানে স্থিত। ওহ, গলার এখানটায় খুব লাগছে, 87 মানে 86 সরি লাস্ট ইয়ার, হঠাৎ করে কথা বলতে বলতে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে করতে খুব যন্ত্রণা হচ্ছে। তখন তারই এক পার্ষদ বলছেন, আমি আর ও কথায় বিশ্বাস করি না, ও কথায় ভোলাতে পারবেন না। তখন ঠাকুর হেসে উত্তর দিয়েছিলেন, শালা ধরে ফেলেছে, আমি দেখছি যে পরমানন্দে আছেন। কিন্তু এই জিনিসটা যতটা সহজ সরলভাবে আমরা দেখি, এটা নন লিনিয়ার। মানুষের চরিত্রটা একরৈখিক নয়, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল নয়, মেনি ডাইমেনশনস, তার মেনি ফ্যাসেটস এটা আছে।
এই চিঠিগুলোর মধ্যে শুধু এই নয়, এ প্রসঙ্গে বলে রাখি, এত বড় কারেজিয়াস লেডি, নো লেস কারেজিয়াস দ্যান মিসেস বুল, জোসেফিন ম্যাকলাউড, বোধ হয় আরেকটু বেশি। ডেয়ার ডেভিল টাইপ, আগা গোড়াই শটান, গট গট করে জুতো পরে শারদানন্দ স্বামীর ঘরে ঢুকতেন, এমনকি জুতো পরে ঠাকুর ঘরে ঢুকতেন। কিন্তু তার সম্বন্ধে স্বামীজি, এই চিঠি বহু বছর আগে আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, যে জাহাজে যখন গোলকোন্ডায় যাচ্ছেন, একদিন ডেকে পায়চারি করতে করতে নিবেদিতাকে বলছেন যে দেখো, সবাই প্রায় আমার সঙ্গে পরিচিত হবার পর স্পিরিচুয়ালি অ্যাডভান্সড হয়েছে, ইভলভড হয়েছে, প্রোগ্রেস করেছে, কিন্তু একমাত্র জো করেনি। শি ওয়াজ অলরেডি স্পিরিচুয়ালি অ্যাডভান্সড, সে আমার কাজে সহায়তা করেছে। এবং ম্যাকলাউড তো সর্বদাই দাবি করতেন যে ফ্রেন্ড অফ, I was never a disciple, I was a friend of স্বামী বিবেকানন্দ। কিন্তু এই ফ্রেন্ডই এত ভালোবাসায় মগ্ন যে তিনি ঘরের দরজা বন্ধ করে আরতি করছেন স্বামীজির প্রতিকৃতির সামনে। শেষের দিকেও যখন হোটেলে আছেন নিউ ইয়র্কে একা, শেষ বয়স, তখনও একটি করে ফল স্বামীজির তলাতে একটি করে ফল উনি নিবেদন করতেন, ধূপ জ্বালতেন। এবং একদিন তো ধরেই ফেলেছেন দেখে যে আরতি করছেন, এবং লজ্জা পেয়েছেন হঠাৎ করে দেখেই বলছে নিগার এসব। উনি মানে ওটাকে চাপা দেওয়ার জন্য, আরে নিগারকে কে হু কেয়ার্স ফর ইয়োর স্বামীজি, এ নিগার। সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ অফকোর্স, হু কেয়ার্স ফর। নামটা আমি ভুলে যাচ্ছি, আপনার হয়তো মনে আছে। তো তারপরেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হ্যাঁ, মনে পড়ল না? যাই হোক, নাম বড় কথা নয়, মানে ঘটনাটি যে এই জোসেফিন ম্যাকলাউড শেষ জীবনে উনি কিছুতেই উঠবেন না। হঠাৎ করে ওই কিটি বা ক্যাথরিন মার্শ, হোয়াইট মার্শ, ওদের আত্মীয়া ছিলেন এই ম্যাকলাউড পরিবারের। তিনি গিয়ে প্রভবানন্দ স্বামীকে বললেন, উনি ইয়েতে থাকতেন, আপনার হলিউডের কাছেই থাকতেন, বেদান্ত সোসাইটির, যে এরা না আত্মীয় স্বজনরা এখন এভাবে এত বৃদ্ধ হয়েছেন, এভাবে ওকে রাখবেন না একা, ওরা ওই ওল্ড এজ হোমে রাখার জন্য পরিকল্পনা করছে কোনো একটা ভালো। সঙ্গে সঙ্গে প্রভবানন্দ বলে, হোয়াট, সে কি, কেন? She has done so much for India, so much for humanity, she must stay here. You ask her to come to Vedanta Society, Hollywood. এই কিটি দৌড়লেন, মানে ক্যাথরিন হোয়াইট মার্শ, এবং গিয়ে, কিন্তু তার তো আত্মাভিমান এবং খুব প্রাউড লেডি, সেই কথাতে যাবেন না। তো যাই হোক, বললে আমি যাব, আমার সময়ে যাব। আলটিমেটলি উনি গেলেন। ওখানে 6 মাস কি 7 মাস বোধ হয় জীবিত, মানে ওই হলিউড বেদান্ত সোসাইটিতে কাটান, এবং ওখানেই তার শরীর যায়। এবং সেই সময় স্বামী বিদ্যাত্মানন্দ, আমেরিকান শরীর, তিনি বলছেন একদিন প্রভবানন্দ স্বামীকে, আচ্ছা আমাদের মনে হয় যে বয়সজনিত কারণেই হোক, যাই হোক, ওর মাথাটা একটু বোধহয় গন্ডগোল করে জোসেফিন ম্যাকলাউডের। কেননা উনি অনেক সময় ওই পার্লারে গিয়ে বা ওই লিভিং রুমে গিয়ে সমস্ত ঠাকুরমার, স্বামীজির ছবি শুধু নয়, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, এদের ছবিতে
আস্তে পরম স্নেহে হাত বোলাতেন। আর একদিন তো প্রভবানন্দ পাশেই বসেছেন, বসে বলছেন, তুমি কি স্বামী প্রেমানন্দ? এটা হয়, এটা সেনাইল বা সেনিলিটি, যেটা বিদ্যাত্মানন্দ লিখেছেন যে আমি তখনও জয়েন করিনি, কিন্তু খুব যাতায়াত আছে হলিউড বেদান্ত সোসাইটিতে। উনি প্রায়ই শুনতেন যে এই জোসেফিন ম্যাকলাউড মাঝে মধ্যে জানালার বাইরে তাকিয়ে থাকেন এবং মুখে অনেক ভাব খেলে যায়, এবং উনি বলেন যে অনেক কিছু ওর যে ভাষাটি ব্যবহার করেছেন বিদ্যাত্মানন্দ, যেটিকে প্রবুদ্ধ প্রাণাজি তার জীবনীতে লিখেছেন, ওইটি ব্যবহার করেছেন, যে কতগুলো যেন সিনিস্টার অ্যাপিয়ারেন্স, মানে সোজা কথায় কতগুলো গা ছমছমে ভৌতিক অস্বাভাবিক অনুভূতি উনি কিছু দেখতেন, অ্যাপারিশন বা এ জাতীয় কিছু একটা দেখতেন। তো বিদ্যাত্মানন্দ খুব ভ্যালিড প্রশ্ন করেছেন প্রভবানন্দকে যে আচ্ছা, এত বড় গ্রেট সোল, ফ্রেন্ড অফ স্বামীজি, এবং স্বামীজির এত সঙ্গ করেছেন, স্বামীজি তার সম্বন্ধে এত সুন্দর, কিন্তু তারা এইরকম এই ভৌতিক ব্যাপার বা বাইরে কিছু জিনিস দেখা, গা ছমছমে কিছু বা অলৌকিক, যেটা মিসেস বুলের এই যে সাইকিক কথাটার মানেই হচ্ছে ওই রকম আর কি, এটা কেন হয়? সঙ্গে সঙ্গে প্রভবানন্দজি তাকে ধমক দিয়ে উঠলেন, চুপ করো, দ্যাটস ওনলি অফ দি বডি, ও তো শরীরের, শরীর থাকলেই ওরকম হয়, কিন্তু তার ভেতরে তিনি যা লাভ করেছিলেন তা এতটুকুও নষ্ট হয়নি। স্বামীজির থেকে তিনি যা পেয়েছিলেন তার কিছুমাত্র নষ্ট হয়নি। তো আজকের যে আমরা এটা বলি শ্রী শ্রী মা, একজন সন্ন্যাসী ভক্ত তার সন্তান, মা আপনার কি সদা সর্বদা স্বস্বরূপে অবস্থিত থাকেন? আপনার কি সদা সর্বদা স্বস্বরূপ বুঝতে আপনি ভোলেন না কখনো? বাবা, মোটামুটি তো বুঝি একরকম, কিন্তু আবার এই সব এসে যায় বলেই সামনে দেখালেন রাধু নলিনী মাকু, তখন আবার ভুল হয়ে যায়। তার মানে দেখুন, লীলা প্রসঙ্গে শারদানন্দ স্বামী পরিষ্কার এটাকে কাউন্টার করেছেন, বলেছেন ঈশ্বর স্বয়ং যখন অবতার হয়ে আসেন, তা অংশ হোক, কলা হোক ইত্যাদি, যেগুলো আমরা কোনো কিছু বুঝি না, তাতে করে মানে তাকেও আলো আধারির মধ্য দিয়ে যেতে হয়। তার যন্ত্রণা সত্যিকারের যন্ত্রণা, তার আনন্দ সত্যিকারের আনন্দ, তার মধ্যেও বিষয় বা ইন্দ্রিয়র তাড়না তারও হয় এবং তাকে অতিক্রম করেন, জয় করেন। কাজেই জজ সাহেব স্বয়ং যখন সাক্ষ্য দিতে নাবেন, তখন তাকেও সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাতে হয়। এ কথাটা আমাদের যদি মনে থাকে, এই শ্রী শ্রী মা মানে ঠাকুর, মা, স্বামীজি তো বহুবার দেখেছেন, আমি কি করছি, আমি কার পেছনে দৌড়চ্ছি, কি আমাকে একটা মোহ পেয়ে বসেছিল লোকমান্য, তারপরে বলছেন কিন্তু আমি তো কোনোদিন নিজের থেকে লোকমান্য চাইনি। আজকে যদি আমার বয়স 10 বৎসর কম হতো তাহলে আমি বিয়ে করতাম, কেন যেন আর কোনো কারণে নয়, শুধুমাত্র মাকে খুশি করার জন্য, তিনি যাতে শান্তি পান। তার মানে স্বয়ং জজ সাহেব যখন সাক্ষ্য দিতে নাবেন, তাকেও এসে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হয়। এইটি লীলা প্রসঙ্গে বারবার, যে তার যন্ত্রণা সত্য। মাস্টারমশাই একমত এখানে।
তাদের আনন্দ সত্য, যন্ত্রণা সত্য, সমস্ত কিছু সত্য। মেবি তারা তাদের স্বধর্মে, তাদের স্বস্বরূপে অনেক সময় তাদের মাঝে মধ্যে এটা হলেও আবার ওখানে স্থিত হয়ে যান। যেমন শ্রী শ্রী মা বলছে, ইষ্ট দর্শন তা তো হাতের মুঠোয়, ইচ্ছে করলেই যে কোনো সময়। এই পরিপ্রেক্ষিতে আমরা এই চিঠিটা বলবো, কারণ এই চিঠিটার মধ্যে এইটা আসবে এবং আপনারা অবাক হবেন যে এরকম মিসেস বুলের কেন এরকম হয়, এত মহান ব্যক্তি। তা আমরা যেটা বলছিলাম যে ওর জন্মদিন গেল, আচ্ছা 26শে ডিসেম্বর আবার অদ্ভুতভাবে কোইন্সিডেন্স স্বামী প্রভবানন্দেরও জন্মদিন। অনেক ছোট, ম্যাকলাউডের থেকে অনেক ছোট, কিন্তু প্রভবানন্দের জন্মদিনও ওই জন্মদিনটি এবং তারিখটি একই, 26শে ডিসেম্বর। যাই হোক, তারপরে বলছেন যে এখানে যে ইনফ্লুয়েন্স, মানে সিরি আছে, এডিথ আছেন, মিসেস হেলিয়ার আছেন, অত্যন্ত ঠাকুরমা স্বামীজির অনুরাগিনী। তিনি হলিমা মানে এদের দেখেননি, ভারতবর্ষে আসেননি, কিন্তু ভারতবর্ষে না এসেও তো বহু বহু ব্যক্তি যারা ভারতবর্ষে মানে যারা সারা জীবন কাটালেন, তাদের থেকে কোনো অংশে কম নয় বেশি টান, ভালোবাসা। এদের ইনফ্লুয়েন্সে, মানে ইন দিস সুইট অ্যান্ড সিম্পল ইনফ্লুয়েন্সেস, Saint Sarah is definitely, certainly improving, but slowly. আমাকে মিসেস হেইলার বলেছিলেন কি, যে বেঁচে থাকতে থাকতে তুমি দেখো উনি যেন ওর এই বিপুল পরিমাণে টাকা এবং সম্পত্তি যেন সঠিক জায়গায় দিয়ে দেন। কেবল ক্যালকুলেটিং বুদ্ধি যে এখানে দেব, এই করব, এই ভাবতে ভাবতে যেন না। ওখানে নিবেদিতা লিখেছেন যে মিসেস হেইলার সেইড দ্যাট get her to give money while living and break this bondage. আর এই আমাদের সম্বলটুকু বেশি হোক কম হোক, এটার প্রতি এই যে আমাদের ক্লিঙ্গিং, এটা একটা লেগে থাকা, এটে থাকা, এ সহজে যায় না। তো বলছেন যে ব্রেক দিস বন্ডেজ, যে বন্ধন কাটুক, নয়তো এই শেষ সময়টা ওর ভালো হচ্ছে না। কি সুন্দরভাবে বললেন, তুমি চেষ্টা করো, গেট হার টু গিভ মানি হোয়াইল লিভিং, বেঁচে থাকতে থাকতে, অ্যান্ড ব্রেক দিস বন্ডেজ। নিবেদিতা লিখছেন যে and that's precisely the direction I have been able to put in a stroke or two. একদম আমি ঠিক এই পথেই তাকে দিয়ে দু চারটে অলরেডি করিয়ে নিয়েছি লোকহিতে, যাতে করে তিনি সেটা করেও ফেলেছেন। যেমন উইলটি যে মিসেস বুলেট যে উইল নিয়ে পরবর্তীকালে আসবে, যেটা চ্যালেঞ্জড হলো এবং আলটিমেটলি উইলটা কিন্তু বাতিল হয় মিসেস বুলেট। কেননা তাকে প্রমাণ করা হলো যে নিবেদিতা তাকে ভারতবর্ষ থেকে কোনো রকম একটা মেডিসিন খাইয়ে তাকে, মাথাটা তার ঠিক ছিল না, ইনসেইন অবস্থায় তাকে দিয়ে উইল করিয়েছে নিজের স্বার্থে। কাজেই যাই হোক, সেগুলো আমরা পরে আসবো। তারপরে বলছেন যে আমি সর্বদা চেষ্টা করি যে, আমি ইংরেজিটা বলছি, তারপরে খুব সিম্পল, যদি দরকার হয় তাহলে পরে বাংলা বলা যাবে। I always try to accept her at her own values. এই যে উনি আমাদের সেন্ট সারা, তিনি যা যা পছন্দ করেন, তিনি যাকে যাকে আদর্শ মনে করেন, যেগুলো ভালোবাসেন, সেগুলোকেই আমি সর্বদা সেগুলোকে আমি গ্রহণ করি, অন্তত তাকে দেখাই যে আমি এটা মানছি।
কিন্তু তখনই মনে পড়ে হার এক্সট্রাঅর্ডিনারি ভ্যানিটি, অসম্ভব অহংকার, আত্মাভিমান, ক্রেডুলিটি অ্যান্ড বিলিভ ইন উইচক্রাফট, এই যে এইমাত্র যেগুলো বললাম, সিনিস্টার অ্যাপিয়ারেন্সেস, এটা একটা সাইকিক ওদের তৎকালীন যুগে এখনো আছে, মানে করে দেব, ভালো করে দেব ইত্যাদি, বা এই রকম অশুভ কতগুলো। তো বলছেন যে এই যে ওর জীবনে উনি কাল্টিস্ট ছিলেন না, জীবনে উনি কখনো উইচক্রাফট বা এই মন্ত্রতন্ত্র, ডাইনি বিদ্যা, এই সমস্ত এসোটেরিক কোনো নলেজ এগুলোতে বিশ্বাস করতেন না, স্বামীজির তাই অনুপ্রাণিত ছিলেন, সে আজকে এই রকম। তারপরে বলছেন যে স্পিরিট অফ ক্রিটিসিজম অ্যান্ড কন্ডেমনেশন, সব সময় খুব অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল, তো সর্বদা অনেক তার একবার বিচারশীল এবং অন্যকে সমালোচনা করা এবং তাকে কন্ডেমনেশন মানে তাকে বদনাম করা, দোষী সাব্যস্ত করা, এটাও আছে তার। সর্বোপরি আশ্চর্য যে ক্রিস্টিনকে সামারে তিনি তাড়িয়ে দিলেন, থাকতে দিলেন না। এটা আমরা কোনোদিনই জানতে পারতাম না এই চিঠিটা যদি না যা প্রকাশিত হতো। সিস্টার ক্রিস্টিনকে তিনি বহুভাবে সাহায্য করেছেন, তার কোনো তুলনা নেই। মানে এই ভারতবর্ষে কলকাতায় থাকার সময় নিবেদিতা স্কুলের ব্যাপারে তার ব্যক্তিগত খরচ, হাত খরচা যেটুকু বেয়ার মিনিমাম, খুব ওরা ক্রিস্টিন ওয়াজ ভেরি অস্টিয়ার, নিবেদিতার থেকে একটুও কম না, দুজনেই। বরং ক্রিস্টিন নিবেদিতা মাঝে মধ্যে ওই দু একটা ভালো পোশাক রাখতে হতো, কেন গভর্নর হাউস বা ভাইস রয়ের সঙ্গে কথা টথা বলতে টলতে গেলে লর্ড মিন্টো বা লেডি মিন্টো আসলেও তার পড়তে হতো। কিন্তু ক্রিস্টিন একেবারে সাদামাটা। ক্রিস্টিনকে কোনো কারণে কি খেয়াল হয়েছে যে এ থাকবে না গ্রীষ্মকালে, আমার সঙ্গে এ কখনো থাকবে না। বলে এই সমস্ত কিছু কিন্তু অ্যাপারেন্টলি ওর যে বাইরের দিকটা, এক্সটার্নাল যে একটা প্লেজেন্ট এক্সটার্নাল বা এক্সটেরিয়ার, এটার সঙ্গে এই সব দোষগুলো মিলিয়ে সামগ্রিকভাবে সার্বিকভাবে একে দেখা উচিত। আর আমার মাঝে মধ্যে মনে হয় নিবেদিতারও এটা ছিল, ওই দোলাচল একটু ছিল, সেটা মাঝে মধ্যে আমারও মনে হয় যে ইস্ট্রি এনভেলপড বা এ সাইকিক ক্লোক, মানে তাহলে কি তার কোনো একটা আবেশ তাকে ঘিরে রাখে বা কোনো একটা অশুভ শক্তি তাকে মাঝে মধ্যে ঘিরে রাখে, আর সে কি যা কিছু স্পর্শ করে সেগুলি কি কোনো না কোনো প্রভাব বিস্তার করে মানুষের ওপরে, বা সে কাউর থেকে ইভিল ইনফ্লুয়েন্স টেনে আনে। নিবেদিতা লিখছেন এখানে, ইংরেজিটা ওর অরিজিনাল, যে does anything that she ever touches carry a certain influence? তার মধ্যেও কি কিছু প্রভাব যায় নাকি? তারপরেই বলছে আই হেট টু ইন্ডালজ ইন সাচ থট, আমি এই রকম চিন্তা করতে আমি মানে ঘৃণা বোধ করি, কারণ এটা আমাদের স্বামীজির স্বধর্ম নয়, আমার স্বধর্ম নয়। হ্যাঁ, কিন্তু বলেই বলছেন, বাট even a letter from Olia will make Saint Sarah look suddenly an entirely different being, আরেকটা মানুষের মতন, খুব ভালো আছেন, মিষ্টি ব্যবহার, নর্মাল সব কিছু, হঠাৎ করে একটা চিঠি পেলেন, সেই চিঠিটা দেখা মাত্র পাগলামো, উন্মত্ততা, অস্বাভাবিক ব্যবহার এটা করতেন। এটা কি সাইকিক নাকি? আমার ভাবতে ভালো লাগে না, এ তো থিওসফির মতো শুনতে লাগছে, ইট সাউন্ডস লাইক থিওসফি।
তারপরেই বলছেন যে মিসেস হেইলার আমাকে এও বললেন, হার ভার্ডিক্ট ওয়াজ দ্যাট বি রেডি টু লিভ অ্যাট এ মোমেন্টস নোটিস এনি টাইম। আজকে তুমি সেবা করতে এসছো ওরই আহ্বানে, টেলিগ্রামে। ক্রিস্টিনই তো টেলিগ্রামটি করেন। আর তুমি যে কোনো মুহূর্তে কিন্তু তোমাকে তাড়িয়ে দিতে পারে, অত্যন্ত খেয়ালি, এবং ওই কি করবেন ওর কোনো ঠিক নেই। বি রেডি টু লিভ অ্যাট এ মোমেন্টস নোটিস, এক মুহূর্ত সময় দেবে তোমাকে, এনি টাইম, যে কোনো সময়। ভালো আছেন ওই হঠাৎ করে। এখন এগুলো তো সবই রোগ, আগের দিন আমরা খুব ডিটেলস আলোচনা করেছি। আর একটা জিনিস ছিল যেটা আমি বলিনি, মেডিকেল টার্মে প্যারানয়া বলে একটা জিনিস ছিল। প্যারানয়া হচ্ছে অকারণে একটা মানুষকে দেখে বলে এর থেকে আমার ক্ষতি হবে, অশুভ হবে, একটা ভয়, একটা ভীতি। এটাও একটা, মানে অক্সিজেন ব্রেইনে কম গেলে, ওর তো অনেকগুলো টিউমার অপারেশনের পর অতদিনের, তারপরে আপনার অ্যানিমিয়া, তার একটু আলসারাস ব্যাপার ছিল, সর্বোপরি যেটা ছিল একটা ওর থেকে অক্সিজেন ফ্লো যদি সেরিব্রাল পার্টে কম হয় তাহলে পরে তার ওই প্যারানয়া বা এই জাতীয় জিনিসগুলো হবে, নার্ভ ডিজেনারেশন হবে, যেগুলো তার হয়েছিল আর কি। তা বলে আমি সর্বদাই তৈরি, আই নো আই লিভ আওয়ার বাই আওয়ার, আমি সর্বদাই তৈরি, যে কোনো সময় যে কোনো জায়গায় এখান থেকে চলে যাবার জন্য সর্বদাই তৈরি। আমি তো ত্যাগ করেছি, স্বামীজি তো আমাকে ত্যাগী বানিয়েইছেন। আর এখানে না হোক অন্য কোথাও জুটবে, আমি তো নিজেকে গাইড করছি না, স্বামীজি করছেন। কিন্তু তারপরেই তার অসম্ভব ভালোবাসা এই মহাপ্রাণ মহিলাটির প্রতি। বাট বিনিথ অল দিস there is hidden a needy, hungry, noble soul, a needy, hungry, noble soul, a generous soul that has done so much for man. কোনো সন্দেহ নেই, এত কিছু করেছেন, that it would fain return 100-folds into her bosom. মানে তিনি এত মানুষেরকে ভালোবেসে উপকার করেছেন, সাহায্য করেছেন, যে তার 100 গুণ তিনি ফেরত পাওয়া উচিত তার। And I am so fortunate to be Swamiji's chosen tool to be here for this exercise, ki to give her love and gratitude, যেটা সারা জীবন উনি অন্যকে দিয়ে গেছেন ভালোবাসা, সেটা যেন তিনি শেষ সময়ে পান। এই জন্যই তো আমি আছি, এই জন্য আমি স্বামীজির কাছে খুবই কৃতজ্ঞ। আর শ্রী তো সেদিনও বলছিল যে তার কষ্টটা কি, যখন গত অগাস্টে, এই বছরের অগাস্ট মাসে শ্রী যখন হার্ভার্ডে, এই জন্যই বলছিলাম চিঠিটা স্টুডিও হাউস ব্র্যাটল স্ট্রিট থেকেও লেখা হতে পারে, যে শ্রী বলছিল সেদিন যখন অগাস্ট মাসে সে আসে থাকতে তার মাকে নিয়ে, মিসেস বুল তাকে হঠাৎ করে বলেছিলেন, আমার না ক্রমশ মনে হচ্ছে এখন একটা প্রতীতি, একটা বিশ্বাস হয়ে গেছে যে আমার না ভালোবাসার আর কোনো বস্তু নেই, আমি আর কাউকে ভালোবাসতে পারছি না। নিবেদিতা লিখছেন, পোর থিং, হ্যাঁ, blessed is the day I took the decision to come suddenly over here as her nursing governess. তারপরে একটা কথা নিবেদিতা বলেছেন, এর মধ্যেও তো তার সন্ন্যাসী সত্তা, ত্যাগ সত্তা, নাইবা পড়েছেন গেরুয়া, নাইবা নিয়েছেন সন্ন্যাস বিরজা হোম করে, কিন্তু ত্যাগ তো এভরি ফাইবার ত্যাগী।
তিনি বলছেন যে now I clearly see that friendship too is a bond. বন্ধুত্বটা পর্যন্ত একটা বন্ধনের কারণ। এইখানে আসছে সন্ন্যাসের কথা। তাহলে now I clearly see that friendship itself is a bondage, and search for mukti is only safe for the sake of others, including friends, let alone oneself. আমি যখন সাধনা করছি, মুক্তির ইচ্ছে করছি, এর দ্বারা ওই সূক্ষ্ম প্রভাব দ্বারা আমরা প্রকৃত চারপাশে উপকার করতে পারি। আমরা জানি না, কিন্তু আমাদের অজান্তে একটা মঙ্গল স্রোত প্রবাহিত হয়ে মানব কল্যাণে নিয়োজিত হয়। এখানে নিবেদিতা এ কথাটা ভারী সুন্দর, হঠাৎ করেই এটা বলছেন যে এইটে কেন সার্চ ফর মুক্তি, এই মুক্তির পথে চললে, এই সাধন তপস্যা করতে গেলে তাহলে পরেই প্রকৃতপক্ষে এটা নিরাপদ পথ, ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে নয়। বলেই বলছেন কেন, often, most often we do harm where we mean nothing but good. আমরা ভালো ভেবে বন্ধুদের বা অন্যদের এমন ভাবে প্রভাবিত করি যাতে তাদের ক্ষতি হয়। ডু প্রে ফর সেন্ট সারা, তারপরেই বলছেন প্রার্থনা করো সারার জন্য। ডু প্রে ফর সেন্ট সারা and see her in the light of Swamiji Sri Ramakrishna, and if possible couple your thought with the memories of Holy Mother Sri Ramakrishna, Sri Sri মা এবং স্বামীজির, এদের মধ্য দৃষ্টি দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তুমি একে দেখো, এবং এটাই প্রার্থনা, এবং এতেই তার মঙ্গল। আর আমরা অনেক সময় বন্ধুত্বর বশত জোর করে আমরা সেটা তার জন্য ভালো হবে না, আমরা চাপিয়ে দিতে চাই। বন্ধুত্ব একটা বন্ধন, তিনিই একমাত্র বন্ধু। আছে না যে আপনারা পাঠ করেন যে তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ, সমস্ত কিছু তার মধ্যে করলে বলে দ্যাট ইজ দ্য সেফেস্ট ওয়ে, এবং সেটা গুড ফর নট অনলি ওয়ান সেলফ বাট ফর আদার্স। তারপরেই বলছেন yet she does love, কিন্তু জানো এত সমস্ত কিছু অসুস্থতা, এত পাগলামো মাঝে মধ্যে, তার মধ্যেও মিসেস বুল কিন্তু ভালোবাসেন। she does love and she does long for love, এবং তিনি ভালোবাসার কাঙালও বটে। and it is sad, বুঝেছেন? and it is sad, এটাই দুঃখজনক। তারপরেই লিখছেন ডু গেট ওয়েল, তখন জোসেফিনের শরীরটা ভালো ছিল না, ইংল্যান্ডে আছেন। ডু গেট ওয়েল and live to be 90, or you die of grief. খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, 90 বৎসর পর্যন্ত বাঁচো। আগে যদি যাও তাহলে কিন্তু আমি মরেই যাব, দুঃখেই, তুমি চলে গেলে কিন্তু আমি দুঃখেই মরে যাব। মুখ দিয়ে বেরিয়েছিল কথাটা, একেবারে হুবহু মিলে গিয়েছিল। ঠিক 90 ইয়ার্সেই উনি শরীর ছাড়েন, জোসেফিন ম্যাকলাউড। 11th of October 1949, জন্মেছিলেন ডিসেম্বর 26, 1858। আবার
জন্ম সময়টাও খুব সুন্দর, অরিজিন অফ স্পিসিস, সে বছরই ডারউইন তার বিখ্যাত এই ছোট্ট ওয়ার্কটি বের করেন, ইভলিউশন থিওরি, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ন্যাচারাল সিলেকশন অ্যান্ড সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যে এই যে এভলিউশনারি থিওরি, এইটা চার্লস ডারউইন 1858 সালে ওই যে বছর উনি জন্মেছিলেন ওই বছরই ওটা প্রকাশিত হয়। তা আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে প্রণাম।